ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব, যেটা তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে স্পেশালি প্রত্যেকটা সেন্টেন্সকে একের অধিকভাবে কীভাবে ট্রান্সলেশন করা যায় সেটা আমি তোমাদের আজকে শেখাবো, এবং সঙ্গে সঙ্গে তোমাদেরও যদি সেই ট্রান্সলেশন নিজেরা লিখতে পারো অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশানে জানিও, অবশ্যই আমি সেটাকে চেক করে দেব। ওকে, তো ভিডিওটা সময় নষ্ট না করে শুরু করছি। প্রথম যে সেন্টেন্সটা দেয়া আছে দেখতে পাচ্ছ, কি বলা আছে? রানী কথাটা শুনিয়া অপুদের বাড়িতে আসিল। তাহলে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে গেলে কি হবে না, এটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পাস্ট টেন্স। তাহলে আমি এইভাবে করতে পারি, রানী কেম টু অপুজ হাউস টু হিয়ার দ্য ওয়ার্ডস। কেম কেন বলেছি না, সিম্পল পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করবো আমরা। তাহলে কি করব, সেকেন্ড ফর্ম। তাহলে আমি বলতে পারি রানী কেম টু অপুজ হাউস টু হিয়ার দ্য ওয়ার্ডস। এই সেন্টেন্সটাকে আমি এইভাবেও লিখতে পারি, অন হিয়ারিং দ্য ওয়ার্ডস রানী পেড আ ভিজিট টু অপুজ হাউস। কি করলো না, অপুর বাড়িতে এলো। পেড আ ভিজিট মানে এটা একটা জাস্ট একটা ফেজ। পেড আ ভিজিট টু অপুজ হাউস, কি করলো না, অপুর বাড়িতে এলো। বা এই সেন্টেন্সটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে অন হিয়ারিং দ্য ওয়ার্ডস, আমরা এটাকে কি করতে পারি না, প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করেও করতে পারি। অন হিয়ারিং দ্য ওয়ার্ডস মানে শুনে রানী কেম টু অপুজ হাউস, অপুর বাড়িতে এলো। ঠিক আছে, এই সেন্টেন্সটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে আমার একটা মনে এসছে কি না, রানী কেম আপ, কেম আপ মানে উপস্থিত হওয়া, কেম আপ টু অপুজ, came up to Opu's house when she got the news. Got the words from বা নিউজও বলতে পারো, নিউজ। যখন সে অপুর এই চলে যাওয়ার কথাটা শুনলো তখন সে তার বাড়িতে উপস্থিত হলো। আমরা কেম আপ বলতে পারি, অথবা এই জায়গাটা আমরা কেম আপের পরিবর্তে অ্যাপিয়ারও লিখতে পারি। অ্যাপিয়ার্ড, কেম আপের মানেও যা, এই অ্যাপিয়ার্ডের মানেও তাই। ওকে, তাহলে এইভাবে তোমরা ট্রান্সলেট করতে পারো। এবারে পরের সেন্টেন্স কি বললো, অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোরা নাকি গাঁ ছেড়ে চলে যাবি। তাকে জিজ্ঞাসা করছে, কে জিজ্ঞাসা করছে না, রানী জিজ্ঞাসা করছে অপুকে, তোরা নাকি গাঁ ছেড়ে চলে যাবি। তাহলে এই সেন্টেন্সটা আমি কি লিখছি, দেখো এখানে লিখেছি সি সেড। সি মানে কে না, সি মানে হচ্ছে রানী। তাহলে রানী সেড টু অপু, উইল দে লিভ দ্য ভিলেজ। উইল দে লিভ দ্য ভিলেজ মানে তারা, তোরা বলতে কি মানে তার বাবা মা বা অপু। তাহলে উইল দে লিভ দ্য ভিলেজ, তারা কি গাঁ ছেড়ে চলে যাবে, তারা কি গাঁ ছেড়ে চলে যাবে। তাহলে এই কথাটা লেখা যেতে পারে। বা এই সেন্টেন্সটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে এইভাবে লিখতে পারো যে সি সি মানে আগের সেন্টেন্সটাকে তোমরা ডিরেক্ট ন্যারেশন করছো, আমি এটাকে ইনডিরেক্টে করে দিচ্ছি। ওয়ান্টেড টু নো, she wanted to know from, she wanted to know from Oppo, wanted to know from Oppo whether they would leave the village. তাহলে এই সেন্টেন্সটাকে আমি এইভাবেও লিখতে পারি। তাহলে এটা ডিরেক্ট ন্যারেশনে ইউজ করলাম, এটা ইনডিরেক্ট ন্যারেশনে আমি লিখতে পারি। বোঝাতে পেরেছি? আচ্ছা, এর পরের সেন্টেন্সটা কি লেখা আছে, সত্যি বলছে, জিজ্ঞাসা করছে সত্যি, সত্যি কি তোরা চলে যাবি। তাহলে আমি এটাকে আমি ডাইরেক্ট ন্যারেশন ইউজ করতে পারি। সি সেড টু অপু, সে অপুকে বলল, ইজ ইট ট্রু, ইজ ইট ট্রু মানে এটা কি সত্যি, এরকম জিজ্ঞাসা করছে। বা আমি এটাকে এইভাবেও করতে পারি যে সি
ফার্দার ইনকোয়ার, জিজ্ঞাসা করছে, ইনকোয়ার্ড দ্যাট, কি জিজ্ঞাসা করছে, যে ইনকোয়ার্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, এটা কি সত্যি, মানে তাকে জিজ্ঞাসা করতে চাইছে। আমি আস্কড শব্দটাকে ইউজ করতে পারতাম। ওকে, তাহলে এই পুরো সেন্টেন্সটা, যে তিনটে সেন্টেন্স ছিল, আমি সেটাকে এত রকমভাবে ট্রান্সলেট করলাম। তোমাদের যদি মনে হয় যে তোমরা ট্রান্সলেশন এর থেকেও আরো ভালো করতে পারো বা আরো সহজভাবে করতে পারো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এরপরে 2 নম্বর সেন্টেন্স দেখো কি বলা আছে না, অপু বলিল সত্যি রানুদি। তাকে আগের লাইনে কি জিজ্ঞাসা করেছিল, সত্যিই তোমরা চলে যাবে? অপু তার উত্তরে বলছে সত্যি রানুদি, জিজ্ঞাসা করো মাকে। তাহলে সত্যি, অপু বললো সত্যিই রানুদি, তাহলে আমি কি লিখতে পারি না, অপু রিপ্লাইড, মানে উত্তর দিল রানু, অ্যাড্রেসিং এল্ডার সিস্টার। এই যে রানু দি বলেছে, তাহলে আমি লিখছি অ্যাড্রেসিং এল্ডার সিস্টার, তাকে বড় দিদি বলে সম্বোধন করে তাকে জিজ্ঞাসা করছে দ্যাট ইট ওয়াজ ট্রু, এটা সত্যি। এছাড়াও তাকে কি করছে না, তাকে বলছে মাকে জিজ্ঞাসা করো। তারপরে যে বলছে মাকে জিজ্ঞাসা, তাহলে আমি এই লাইনটা কি লিখতে পারি, বিসাইডস, তাছাড়াও সে কি বলছে তাকে না, রানুদিকে অপু টোল্ড হার, তাকে বললো দ্যাট ইউ মাইট আস্ক মাই মাদার, তুমি আমার মায়ের কাছে, মাকে জিজ্ঞাসা করতে পারো। কি বলছে না, অপু টোল্ড হার, তাকে বললো যে ইউ মাইট আস্ক মাই মাদার, আমার মাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। এই আস্ক মাই মাদার, তাহলে এই জায়গাটাকে আমি এইভাবেও লিখতে পারি, যে এরকম ভাবে লিখতে পারি যে অপু কনফার্মড হিজ ওয়ার্ডস। কি লিখতে পারি, কনফার্মড হিজ ওয়ার্ডস, বা অথবা এইভাবেও লিখতে পারি অপু, আমি এই কনফার্ম শব্দটাকে লিখেছি না, এটাকে নাউন হিসাবে লিখবো, ওটাকে ভার্ব হিসাবে করেছি, এটাকে নাউন হিসাবেও লিখতে পারি, গেভ কনফার্মেশন হিজ ওয়ার্ড, তার কথার কনফার্মেশন দিল, একদম সত্যি। তার পরের সেন্টেন্সটা কি বলছে না, তার পরের সেন্টেন্সটা বলছে তবুও রানী বিশ্বাস করে না, তবুও রানী বিশ্বাস, অপু যে চলে যাবে সেই কথাটা রানী বিশ্বাস করছে না। তাহলে আমি কি লিখবো, ইয়েট, তবুও রানী কুড নট বিলিভ অপুজ ওয়ার্ডস। কি বলছে, ইয়েট, তবুও রানী কুড নট বিলিভ অপুজ ওয়ার্ড, অপুর কথা বিশ্বাস করে না। ইয়েট রানী কুড নট বিলিভ অপুজ ওয়ার্ড, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে তার মনকে সান্ত্বনা দিতে পারছে না, তাহলে এইভাবেও লিখতে পারি যে ইয়েট রানী কুড নট কনসোল হার মাইন্ড, তার মনকে সান্ত্বনা দিতে পারছে না। অপু যে চলে যাবে সে তবুও তার মনকে কি করতে পারছে না, সান্ত্বনা দিতে পারছে না, তাহলে এইভাবেও লিখতে পারি। আচ্ছা, পরের যে, তাহলে শেষে কি বলছে না, সর্বজয়ের মুখে সব শুনিয়া অবাক হয়ে গেল, সব যখন সর্বজয়ের মুখে শুনলো সে অবাক হয়ে গেল। তাহলে আমি এটাকে, এই সেন্টেন্সটাকে আমি এইভাবে লিখতে পারি যে এখানে লেখাই আছে, অ্যাট লাস্ট রানী ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার অল দ্য ফ্যাক্টস, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে গেল, টু হিয়ার অল দ্য ফ্যাক্টস, সব কিছু ফ্যাক্টস, ফ্রম, এখানে ফ্রম কথাটা লেখা নেই, ফ্রম সর্বজয়, সর্বজয়ের মুখে সব কিছু শুনে সে অবাক হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সটাকে তুমি এরকম ভাবে লিখতে পারি যে ওয়াজ সারপ্রাইজ না বলে, তো আমরা এই গট শব্দটাকে ইউজ করতে পারি, গট সারপ্রাইজডও বলতে পারি, গট সারপ্রাইজড টু হিয়ার না বলে অন হিয়ারিংও বলতে পারি, মানে আমরা এটাকে অন হিয়ারিং অল দ্য ফ্যাক্টস, সমস্ত ঘটনা শুনে সে অবাক হয়ে গেল, এই কথাটাও লিখতে পারি।
অপুকে বাইরের উঠানে ডাকিয়া বলল, কবে যাবি রে? মানে একটু ইমোশনাল হয়ে গেছে। তাহলে কি বলছে? সি কল্ড আউট ওপি, সরি, সি কল্ড আউট অপু টু কোর্টইয়ার্ড আউটার কোর্টইয়ার্ড অ্যান্ড সেড, বাইরের বারান্দা, কোর্টইয়ার্ড বলে মানে সামনে যে ফ্লোর বা উঠানে জিজ্ঞাসা করছে যে হোয়েন উইল ইউ লিভ, হোয়েন উইল ইউ লিভ, তোমরা কখন যাবে, বা তুমি কখন কখন যাবি রে, হোয়েন উইল ইউ লিভ, তোরা কখন চলে যাবি রে, এইভাবে জিজ্ঞাসা করছে। তাহলে এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো বা বলতে পারো যে তুমি এখানে পার্টিসিপেট ইউজ করতে পারো, মানে এইভাবেও করতে পারো যে বলতে পারো যে হ্যাভিং হ্যাভিং কল্ড আউট, হ্যাভিং কল্ড আউট অপু, অপুকে ডাকছে কোথায় না, টু দ্য আউটার ফ্লোর, ফ্লোর বলতে আমরা উঠানকে ইন্ডিকেট করি, আউটার ফ্লোর। কি জানতে চাইছে? তাহলে হ্যাভিং কল্ড আউট অপু টু দ্য আউটার ফ্লোর, রানী, রানী মানে কে? রানী তাকে জিজ্ঞাসা করছিল, তাহলে আমি রানী নামটা লিখলাম, বা সিও লিখতে পারো। সি ওয়ান্টেড, সি ওয়ান্টেড টু নো, সি ওয়ান্টেড টু নো দেয়ার ডিপার্চার, মানে কখন তারা যাবে সেই কথাটাই জিজ্ঞাসা করছে। অ্যাকচুয়ালি ডিপার্চার মানে হচ্ছে সেটাই, সি ওয়ান্টেড টু নো দেয়ার ডিপার্চার, মানে তারা কখন যাবে বা সেই কথাটাই তাকে জিজ্ঞাসা করতে চাইছে। ওকে, তাহলে পুরোটাই গল্প এবং পাস্ট টেন্সে আমরা লিখছি, ঠিক এইভাবে লিখব। তারপরে কি বলছে লাইনটা? বলছে সামনের বুধবারের পরের বুধবার। তাহলে এরকম ভাবে দিচ্ছে কে? অপু উত্তর দিচ্ছে যে কবে তোরা ত্যাগ করবি বা কবে এখান থেকে চলে যাবি। অপু রিপ্লাইড দ্যাট দে উড লিভ দ্য নেক্সট ওয়েনেসডে, নেক্সট ওয়েনেসডে, নেক্সট ওয়েনেসডে আফটার দ্য ফলোয়িং ওয়েনেসডে। তাহলে সামনের যে পরের যে বুধবার, মানে নেক্সট ওয়েনেসডে, নেক্সট ওয়েনেসডে আফটার ফলোয়িং ওয়েনেসডে, সামনের যে এটা আসবে বুধবারটা আসবে তারপরেরটায় উত্তর দিচ্ছে। বা এই কথাটা এইভাবেও কেউ লিখতে পারো যে একদম ডিরেক্টলি হাইফেন দিয়ে এরমভাবে বলতে পারো, দ্য নেক্সট ওয়েনেসডে আফটার দ্য ফলোয়িং ওয়েনেসডে। এই কথাটাও কেউ লিখতে পারো ডিরেক্ট, এত কথা না লিখে। আমি পুরো এক্সপ্রেস মানে জিনিসটা কি এক্সপ্রেস করতে চাইছে সেটাকে বোঝালাম। আসবি না আর কখনো, মানে আরো ইমোশনাল হয়ে গেছে, মানে হয়তো তার সঙ্গেই থাকতো, মানে সেই জন্য আরো বেশি ইমোশনাল হয়েছে। উইল নট ইউ কাম হিয়ার এগেন, তুই এখানে আর আসবি না। বা এই জায়গাটা তুমি এইভাবেও লিখতে পারো, এক্সপ্রেস করতে পারো তার ইমোশনটাকে, যে রানী বিকেম বিকেম রানী বিকেম ইমোশনাল অ্যান্ড asked, became emotional and asked whether he would whether he would come whether he would come there or not, মানে সে সেখানে আসবে নাকি আসবে না। তাহলে এই সেন্টেন্সটাকে তুমি ইমোশনালি যদি এক্সপ্রেস করতে চাও তাহলে এইভাবেও লিখতে পারো। তাহলে রানী বিকেম ইমোশনাল অ্যান্ড আস্কড হি উড whether he would come there or not. ওকে, তাহলে এইভাবেও এটাকে এক্সপ্রেস করতে পারো। তারপরটা কি বলছে না, রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, বলিল, তুই যে বলিস নিশ্চিন্দাপুর আমাদের বড় ভালো গাঁ, এমন মাঠ কোথাও নেই, এবং সেই গাঁ ছেড়েই তুই চলে যাবে কি করে রে? এইভাবে জিজ্ঞাসা করছে। দেখো বলছে, মানে আমি এটাকে পুরোটা মানে অনেক বড় বলে আমি নিজে এটাকে টাইপ করে রেখেছি।
ওকে, লিখছি না, হয়তো তোমরা ভাবতে পারছো যে নিজে টাইপ করে লিখে শেখাচ্ছে, এরকম ব্যাপার না, কিভাবে হচ্ছে আমি সেটাকে ইন্ডিকেট করে দিচ্ছি। রানিজ আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স, তাহলে অশ্রুপূর্ণ হয়ে উঠিল চোখটা। রানিজ আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স মানে চোখের জলে ভর্তি হয়ে গিয়েছিল। সে বলে হচ্ছে সি সেড, সে বলল, তুই যে বলিস, ইউ অলওয়েজ সে, তুই যে বলিস, নিশ্চিন্দাপুর ইজ আ গুড ভিলেজ, খুব ভালো গ্রাম। নো আদার ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ ইট, কোনো ভিলেজ এর থেকে ভালো হয় না। দেয়ার ইজ নট সাচ এ ফিল্ড এনিহোয়ার, মানে আর কোনো ভালো মানে এত সুন্দর মাঠ কোথাও নেই নিশ্চিন্দাপুরের মতন। তাহলে হাউ উইল ইউ লিভ দিস ভিলেজ, হাউ উইল ইউ লিভ দিস ভিলেজ, তাহলে তুই কি করে এই গা ছেড়ে চলে যাবি, তাকে জিজ্ঞাসা করছে। তখন অপু তো ছেলে মানুষ, অপু তাকে বলছে যে, অপু বলিল, আমি কি করব, আমি তো আর যাবার কথা বলিনি, বাবাকে যেতেই হবে, আমাদের এখানে আমাদের চলে না যে। তাহলে অপু এই ছোট্ট ছেলে, সে বুঝতে পেরে গেছে যে তার বাবার ইনকামের ওপর তাদের ফ্যামিলি নির্ভর করে। তো সেই জন্য সে অপু বলছে, কি বলছে না, অপু রিপ্লাইড, Opu replied that he had not anything to do. He had not anything to do. বলছে আমি কি করব, মানে তার করার কিচ্ছু ছিল না। আমি এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে লিখলাম, তোমরা ডাইরেক্টেও লিখতে পারো। তাহলে অপু রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট এনিথিং টু ডু, সরি এনিথিং টু ডু, তার কিছু করার নেই। আমি তো যাওয়ার কথা বলিনি, ইভেন এরকমভাবে বলছে যে ইভেন he had not suggested even he had not suggested even he had not suggested to leave, এবং সেও কি করেনি, তাকে যাওয়ার কথা প্রস্তাব দেয়নি, বলছে যাওয়ার কথা বলিনি মানে কি, ইভেন হি হ্যাড নট সাজেস্টেড টু লিভ। ওকে, কি বলছে, হিজ ফাদার, তারপরে বলছে যে বাবাকে যেতেই হবে। হিজ ফাদার হ্যাড টু, his father had to go from here because, কি কারণে যেতে হবে, because he could not afford livelihood, সে তাকে কি করতে হচ্ছে না, সে এখানে তাদের বেঁচে থাকার জন্য যে ইনকাম সেটা সে করতে পারছে না, লাইভলিহুড ইনকাম করতে পারছে না। তাহলে এই হচ্ছে আজকের ট্রান্সলেশন, আমি চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা যেটা পারছো না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।